এই পারে একটা পা, এই পারে একটা পা, দুইটা পা লম্বা করে সাদা কাপড় পরে উপর দিকে গাড়ির সামনে। তো গাড়ি আর পিকআপে পা দিই, পিকআপে পা যায় না। তো আমি সাইড করে দাঁড়ালাম। কয় আমারে বলে, তুই আজকের মতো বেঁচে গেলি রে। আমার মা যখন আমাকে রিং দিল তখন বাজে রাত্রি 12টা। আসলাম স্ট্যান্ডে, আসার পরে বললো যে গাড়ি লাগাও। গাড়ি লাগালাম। লাগানোর পরে একটা ডেড বডি যাবে কোথায়, মাদারীপুর। তো ডেড বডিটা তুললাম, তুলে রওনা দিলাম। রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই ওই যে না আমরা ওই দিক দিয়ে যাবো না, আমরা পাটোয়ারি দিয়ে যাবো। লাস্টের সাথে আছে ফ্যামিলি সহ 4 জন প্লাস আর আমি। মেডিকেল থেকে অসুখ ছিল, অসুখ অবস্থায় সে মারা গেছে। গোসল করে বেড়ায়, সাধারণত খুব কম গোসল করায়, এখানে গোসল করায় বেড়ায়। তো আমি বললাম যে আপনি আবার এখান থেকে আপনি যাত্রাবাড়ি প্লেবারে উঠলাম, এদিক দিয়ে যাবো। আপনি আবার বলছেন যে এদিক দিয়ে যাবো। যারা গোসল করায় তারা হয়তো গোসল করে নিয়ে যায়, যারা গোসল করে না তারা ডাইরেক্ট নিয়ে যায়। সাধারণত আসলে লাশ গোসল করে নিয়ে যাওয়াটাই বেটার আমি মনে করি। তার কারণ এই যখন মানুষটা মারা যায় তখন কিন্তু সে মরা, আর বেঁচে থাকলে সে কিন্তু মানুষ। আমি মানুষে একটা মরাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি তো তখন মনে করি না এটা মরা, আমি মনে করি সে আমার মতনই মানুষ। তারপরে যাত্রাবাড়ির দিক থেকে আবার গাড়ি ঘুরিয়ে পাটোয়ারের দিকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরেই মানিকগঞ্জের কাছাকাছি যাওয়ার পরে দেখছি এই পারে একটা পা, এই পারে একটা পা, দুইটা পা লম্বা করে সাদা কাপড় পরে উপর দিকে গাড়ির সামনে। তো গাড়ি আর পিকআপে পা দিই, পিকআপে পা যায় না, পায়ে আগায়। তো আমি বললাম যে ভাই এরকম ব্যাপার, আমার তো আসলে গাড়িটা কি ডিস্টার্ব দিচ্ছে নাকি আমি তো বুঝতে পারতেছি না, আর সামনে মনে কেউ দাঁড়িয়ে আছে নাকি, দেখেন তো ভাই। আপনি বলছে যে না ভাই আমি তো দেখতে পাচ্ছি না, একটু ভালো করে দেখেন তো। গাড়ি তো আগায় না। আমি ওদেরকে দেখালাম, আমি গিয়ারে দিচ্ছি, পিক আপ দিচ্ছি, গাড়ি আগায়। তো বলে যে একটু দাঁড়ান দেন। তো আমি সাইড করে দাঁড়ালাম। কয় আমারে বলে, তুই আজকের মতো বেঁচে গেলি রে। এই আল্লাহ ছাড়া কে বলবে। উপর থেকে আমার সাউন্ড আসছে যে তুই আজকে বেঁচে গেলি। আওয়াজটা মনে হচ্ছে একটা মনে হচ্ছে যে গোটা শরীর ভার হয়ে কেমন একটা ভয় ভয় ভাবে আর কি। এইভাবে একবারই বলছে। বলার পরে ঘন্টাখানিক থাকলাম, থাকার পরে চাটা খেলাম, খাওয়ার পরে একটা সিগারেট হাতে। আগুনের কাছে কিন্তু কোনো শয়তান আছে। তা আমি বললাম যে ওঠেন, 1 ঘন্টা দাঁড়ালাম, তো দেখি গাড়িটা স্টার্ট দিই। গাড়িটা স্টার্ট দিলাম, হ্যাঁ দেখি সুন্দর। তখন বাজে ভোর 4টা, 4:30। তো স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পিক আপ দিলাম, দেখি যে গাড়ি গাড়ি আগায়। গেলাম ওই পরে ফেরিতে তুললাম, ফেরিতে তোলার পরে ওই পরে নামলাম, নামার পরে রওনা দিলাম। তো আমি দেখছি আমি হঠাৎ করে আমি স্টারিং এ ঘুমিয়ে যাই। ডেড বডি গাড়িতে 4-5টা লোক, আমি স্টারিং এ ঘুমিয়ে যাই। গোলন্দা মোড় দিয়ে হাতের বামে আপনার একটা পুলিশ ফাঁড়ি আছে, 2টা আইল্যান্ড আছে। ডাইনে যাবো কি বামে যাবো, আমার এই ব্রেনে কাজ করতেছে। তো আমি বামে গেলাম, যে মনে করেন ওই স্পিড ব্রেকারে বাড়ি খেয়ে একটা থোপ ছিল, থোপের ভিতরে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে গাড়ি তো ভেঙে চড়ে সামনের গ্লাস ফেলা সব গেল। পরে আমি নিজে অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পরে কিছু ভাই ব্রাদার, অ্যাম্বুলেন্সের ভাই ব্রাদার ভু ভু করতে করতে চলে আসে যে আমাদের এই অ্যাম্বুলেন্সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে চদস্ত। তো ফরিদপুরের কয়েকটা ছেলে পিলে আমার খুব উপকার করছে। আমি তাদের আজীবন মনে রাখবো তাদের কথা, তারা যেন ভালো থাকে। তো ওনারা আমাকে হেল্প করছে। মেডিকেলের ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে বলে যে ওস্তাদ আপনি গাড়ি কি এখন নিয়ে যেতে পারবেন। আমি তো গাড়ি তো ভেঙে চলে গেছে, গ্লাস ফেলা, সে গাড়ি কিভাবে নিয়ে যায়। বলছে আমরা কোন রকম ভাবে হালকা পাতলা দেখি বৃষ্টি দেখে একটু ঠিক করে। তা আমি যে নিয়ে আসবো, আমার শরীরই কোলাচ্ছে না। আসার পরে আমি মনে এসে বললাম যে না, আমি আর এই ডেড বডি মরার কাজ আর করবো না। সপ্তাহ 15 দিন আমি আসি না, কিন্তু আমি যদি নাও আসি আমাকে টানে। ওই মালিক রিং দেয়, ওই মালিক রিং দেয়, ওই মালিক রিং দেয়। এই মুরব্বী আপনি বই আছেন, আসেন একটা টিপ মেরে দেন। কারণ যত লং আছে, আপনি টেকনাফ থেকে তেতুলিয়া আমি গেছি। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমি যাই নাই। এই সাইকেল রাইখা এই যে বাঘের পিছে ছুটছে, বাঘ ব্রিজের নিচে গেছে, সে ব্রিজের নিচে গেছে, ব্রিজের নিচ দিয়ে উপরে দিয়ে দৌড়াদৌড়ি, মনে হয় এটার সাথে দৌড়াদৌড়ি প্রায় 10 মিনিট করছে। এও দৌড়াদৌড়ি করতেছে আব্বুর সাথে। দৌড়াদৌড়ি পরে এক পর্যায়ে ব্রিজের নিচে গিয়ে একটা মানে খুব জোরজারের মধ্যে আব্বু এটা হারাই ফেলছে। মানে সামনে থেকে গায়েব হয়ে গেছে। আব্বু এটা বুঝছে এটা হয়তো অন্য কিছু হবে, বাঘের বাচ্চা হতে পারে না। আর এই জায়গায় বাঘের বাচ্চা কেন আসে? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ। আজকে আমার আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা বলবো। ঘটনাটা হয়েছিল যখন আমার আব্বু ইমাম। শুক্রবার কি হয়, ইমাম সাহেবদের প্রচুর দাওয়াত করে। তো ইন্ডিয়াতে যখন আব্বু নামাজ পড়ায় বন্দুয়ার মসজিদে, নামাজ শেষে অনেকেই দাওয়াত দেয়, হুজুর সাহেব আমার ঘরে আজকে দাওয়াত খাবেন, আমার ঘরে 3-4টা দাওয়াত পড়ে যায়। দাওয়াতের শিডিউল গুলো আব্বা এইভাবে নেয় যে জুমার পরে একটা খাইলে, তারপরে দেখা যায় রাতে একটা খায়, বিকালে একটা গিয়ে দোয়া পরে আসে, এরকম 2-3টা দাওয়াত থাকে। একটা দাওয়াত নিচ্ছে রাত 10টার দিকে। ও একটা সাইকেল চালিয়ে যেত ইন্ডিয়াতে ইমামতি করতে। ছোটবেলা থেকে ওখানে এসে ছিল, ওনার ওখানে অনেক পরিচিতি হয়ে গেছে, যার জন্য উনি ওখানেই থাকে। উনি তারপরে দাওয়াত নিয়ে নেয়। এখন রাতের যে দাওয়াতটা ছিল, এখন উনি যাওয়ার সময় ওনাকে সাইকেল দিয়ে যায়। সাইকেল দিয়ে যাওয়ার সময় বাজারের মধ্যে একজন পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, হুজুর বুগনি বিরিয়ানি খাবেন না খাওয়াবেন। যেমন আমাদের বাংলাদেশে এটাকে বলে কি, মনে হয় এটা হালিমের মধ্যে যে বিরিয়ানিটা, এটাকে ভারতে বুগনি বিরিয়ানি বলে। বুগনি বিরিয়ানি খাবেন না খাওয়াবেন। আব্বু বলতেছে পিছন থেকে, এখন খাওয়ারও সময় নেই, খাওয়ানোর সময় নেই, আরেক জায়গায় দাওয়াতে দোয়ার মাহফিলে যাইতেছে। তো এইটা বলে আব্বু চলে গেছে। যাইতে যাইতে যাওয়ার পর একটা ব্রিজ পরে, মানে ব্রিজটা নতুন হয়েছে একদম, নিচে এখনো পানি নাই, ওইভাবে পানি শুকনা, পাথর মাথর নিচে। তখন আব্বু যখন ব্রিজ বরাবর যায়, তখন ব্রিজের উপরে দেখে একটা কি বাঘের বাচ্চা। এখন বাঘের বাচ্চা দেখে আব্বু তো এখন সে কিন্তু ভয় পায় না, সে বাঘের বাচ্চা দেখেছে, এটারে ধরবে, এটারে ধরে সে এটারে পালবে। যেহেতু ছোট
বাঘের বাচ্চা, বড় বাঘ হইলে না সে ভয় পাইতো, এখন ছোট বাঘ দেখে সে আকৃষ্ট হয়েছে এটার প্রতি যে আমি এটা ধরবো আজকে। এই সাইকেল রাইখা এই যে বাঘের পিছে ছুটছে, বাঘ ব্রিজের নিচে গেছে, সে ব্রিজের নিচে গেছে, ব্রিজের নিচ দিয়ে উপরে দিয়ে দৌড়াদৌড়ি মনে হয় এটার সাথে দৌড়াদৌড়ি প্রায় 10 মিনিট করছে। এও দৌড়াদৌড়ি করতেছে আব্বুর সাথে, দৌড়াদৌড়ি পরে এক পর্যায়ে ব্রিজের নিচে গিয়ে একটা মানে খুব জোরজারের মধ্যে আব্বু এটা হারাই ফেলছে, মানে সামনে থেকে গায়েব হয়ে গেছে। আব্বু এটা বুঝছে এটা হয়তো অন্য কিছু হবে, বাঘের বাচ্চা হতে পারে না, আর এই জায়গায় বাঘের বাচ্চা কেন হয়। পরে এটা ব্রিজের নিচে গিয়ে মাথায় আসছে, থিতাই ওটা আসে না ব্রিজের নিচে। ততক্ষণে কিন্তু তার মানে আব্বু বলতেছে আমার শরীর তখন একদম ধারা হয়ে গেছে, প্রচন্ড ভয় লাগতেছে, ব্রিজের নিচে আছি আমি এখন। তারপরে তাড়াতাড়ি ওই ব্রিজের নিচে পাথর মাথর আছে, কোন রকম লাইট মাইট দিয়ে উপরে চলে আসছে। উপরে আইসা আব্বুর মতো চলে গেছে এই দাওয়াত খাইতে। দাওয়াত খাইয়া তারপরে সকালে সুন্দর মতো বাসায় চলে আসছে। তো বাসায় চলে আসছে সকালবেলা, যখন আমি আব্বুর সাথে বাজার করতে যাই, এই তো সবাই ধরে বসছে, হুজুর আপনি কি করেন রাতে, কি করেন আপনি, ধরে বসছে। কি হয়েছে, কি করছি? আপনি রাতের বেলা জিন দৌড়ান কি লিগা? জিন? আর এটা জিন কি জিন দৌড়াইছি? আপনি একটা বাঘের বাচ্চা দৌড়াইছেন নি? কহ এটা কি জিন ছিল? আপনি জানেন কিভাবে? এই জিন যাইয়া প্রধানের বউরে, মানে ইন্ডিয়াতে মেম্বরে বলে হচ্ছে প্রধানের বউ প্রস্রাব করতে বাইরে হয়েছে, প্রধানের বউরে যায় এই জিন ধরছে। আর এই জিন ধরার পরে প্রধানের বউ ওই মেম্বরের বউরে সবসময় দরজা বাড়ি দিয়ে মারে। আর এবার উল্টাটা হয়ে গেল, মেম্বরের দরজা বাড়ি দিয়ে এমন পিটাইছে, জীবনে শিক্ষা হয়ে গেছে। গ্রামবাসী বলতেছে মেম্বরের যেই পিটাইছে। তো এই জন্য বলছে এই ঘটনাটা মানে ভৌতিক হইলো, এটার মধ্যে একটু হাসি আছে। জিন ভয়ে কি করছে গিয়া প্রধানের বউ যখন প্রস্রাব করতে রাতে বাইরে হয়েছে, ইন্ডিয়াতে কিন্তু বেশিরভাগ বাইরে টয়লেট, তারা কিন্তু খোলামেলায় পছন্দ করে টয়লেট করতে, তো এই জন্য তারা বাইরে টয়লেট করে। এই বাড়ি এই জায়গায় তাদের টয়লেট থাকে অনেক দূরে জঙ্গলের ভিতরে। তো ওই যখন টয়লেটে যায় তখন ওই সে মনে করছে এটাই সেফ জায়গা, ওই বাঘ গিয়ে, মূলত এটা কিন্তু বাঘের বাচ্চা না, ওটা জিন। ওই জিন গিয়ে ওনার সাথে হুজুর তো আমার দৌড়াইতে হুজুরের ভয়ে পরে সেই যে ওই ওনার উপরে ভর করছে। আর উনি যাই মেম্বরে প্রধানরে ইচ্ছা মতো খেলাইছে। ওই যে কবিরাজ যখন জিজ্ঞাসা করলো, হ্যাঁ টুইস্ট এই জায়গায়, তো কবিরাজ যখন জিজ্ঞাসা করছে তুমি কোত্থেকে আসছো, জিনকে তো জিজ্ঞাসা করে তুমি কেন আসছো ওর সাথে, কি কারণে। যখন কবিরাজ জিজ্ঞাসা করছে তখন সে বলতেছে আমাকে, হুজুরকে আমি বলছি যে ভগ্নি বিরিয়ানি খাবেন না খাওয়াবেন, সে আমাকে বলতেছে সে খাবেও না খাওয়াবে। তখন আমার রাগ হয়, সে খাবেও না খাওয়াবে না, এটা কোন কথা? আমি তাকে ভয় দেখানোর জন্য একটা বাঘের রূপ ধরলাম, সে আমাকে উল্টা আরো তাড়া করতেছে, আমার সাথে অনেকক্ষণ ধাওয়া পাল্টা দেওয়া, সে আমাকে ভয়ই পাচ্ছে না। তারপরে আমি দিশেহারা হয়ে আমি এই যে ওর সাথে আমি আসছি, এখন আমি ওরে ছেড়ে যাবো না, হুজুর আমার মারবে, আমি যাবো না। সে অনেক ভয় আছে দেখলাম। তো তারপরে সে ওই শরীর ছাড়তে চাইতেছেন। তারপরে ওই জায়গার কবিরাজের নাম ছিল রতনশীল, মানে হিন্দু আর কি। তো তারা আবার ওইটারে ওই ঝাইরা পরে ওই জিন ছাড়াইছে। আসলে গ্রামের মানুষ তো আমরা স্বাভাবিক যেটা হয় আর কি, মনে করেন আমরা মাছ ধরা পছন্দ করি, যেমন বর্ষার সময় মাছ ধরাটা সবারই পছন্দ, গ্রামের ছেলে যারা আছে। তো ওই সময়টাতে আমরা মাছ ধরতে যাচ্ছিলাম, তার রাকসা যেটা বলে, আমরা মানে গ্রাম্য ভাষাতে রাকসা বলি আর কি, বা শহরের ভাষাতে মানে টেঁডা বা এরকম কিছু বলে আর কি, এগুলো দিয়ে আর কি মূলত মাছ ধরা। এরকম স্বাভাবিকই আসছিল সবকিছু। এখান দিয়ে আমি গেছিলাম যে আমাদের এখানে বাড়ির পাশে একটা কালভার্ট আছে, কালভার্টের পাশে দিয়ে চিকন করে একটা গলির মতন। ওই জায়গাটা এমনিতেই খারাপ, আগের যুগে যে দাদারা ছিল কিংবা মুরব্বীরা যারা আছে ওনাদের কাছে শোনা আর কি, যে ওইখানে আগের কাল্পনিক যেটা আমরা চিন্তা করতাম, বর্তমান সমাজে কাল্পনিক যেটা চিন্তা করি আর কি, যে একটা আছে না আগুন নিয়ে যাইতো বা আপনার হারিকেন নিয়ে যাইতেছে, একটা আগুন নিয়ে করা, ওই জায়গা দিয়ে এরকম যাইতো আর কি। ডগির মাঝখানে একটা হোগরা আছে, হোগরা বলতে কি আসলে অনেকে বুঝবে আবার অনেকে বুঝবে না। হোগরা হচ্ছে কি, এখানে মনে করেন কি আগের যুগে যে কারো বাচ্চা টাচ্চা হয়েছে খারাপ ইয়াতে আর কি, ওইখানে দাপন করতো, তবে কোনো নামাজ কিংবা কোনো কিছু করতো না। তো ওই জায়গাটা এমনিতেই খারাপ, তো এইখান দিয়ে যাওয়া আসা চলতো আর কি, তাদের জিন বলেন বা খারাপ যে জিনিসগুলো আছে এগুলা মানে আসা যাওয়া করতো সবসময় স্বাভাবিক। এত বছর পরে তার এগুলোর প্রতি বা বর্তমান জেনারেশনের মানুষ এগুলো তো বিশ্বাস তেমন একটা করি না। স্বাভাবিক যেটা সবাই চিন্তা করে, মাছ ধরতে গেছি স্বাভাবিক, এরকম স্বাভাবিক দিন চলতেছে। রাত ঠিক 12:30 কিংবা 12টা এর মাঝখানে হবে হিন্দুদের যে চিতাখোলা যেটা বলে কি, ওইটা হচ্ছে ওই পাশে আপনার, ওইখানে আবার বাঁশের জার একটা আছে। আবার আমি যেখানে ছিলাম ওইখানে একটা বাঁশের জার আছে, দূরত্ব আছে, ভালোই দূরত্ব আছে। আপনার হিন্দু চিতাখোলা এখানে আপনার কি আছে মনে করেন কি, তাল গাছ আছে, যে জোড়া তাল গাছ যেগুলো বলে আর যে ইন্ধনটা বুঝে যায় আর কি, জোড়া তাল গাছ আবার সিঙ্গেল তাল গাছ, এখন এরকম ছিল। মাছ ধরতে গেছি মনে করেন রাতের 12:30 12টার মধ্যে, তখন কেউ একজন বাঁশের জার থেকে বাঁশ কাটতেছে। এখন এটা স্বাভাবিকভাবে আমি প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে নিছি যে আসলে এগুলো কাটতেই পারে, স্বাভাবিক মানুষের কোনো একটা জামিল হয়েছে কিংবা তার মন চাইছে এখন কাটবে, স্বাভাবিক। সর্বোচ্চ আমি 10 থেকে 15 মিনিট ওইখানে আমি অপেক্ষা করছিলাম যে মাছ দেখবো, ধরবো, বা কেউ একজন আছে, আমার একটু সাহস আসতেছে যে আমি মাছ ধরবো, যে ওইদিকে যাবো। 10 মিনিট পরে আপনার মানে সাউন্ডটা অটোমেটিকলি আপনার স্তব্ধ হয়ে গেছে। নিস্তব্ধ হয়ে যাওয়ার পরে মনে হয় কাটা শেষ, চলে যাচ্ছে, বাসার দিকে চলে যাবো। এখন আর যেহেতু আস্তে আস্তে মনে হয় আমার শারীরিক ভাবে আমি একটু দুর্বল হয়ে যাচ্ছি, যে একটা খারাপ একটু চিন্তা ভাবনা মাথায় ঘুরতেছে। আমি যখন বাইরের দিকে মুভ করতেছি ঠিক তখন আবার বাঁশ কাটা শুরু হয়েছে, তখন মনে হচ্ছে যে আমার পাশে যে বাঁশের জারটা ছিল আপনার ওইখানে
ওইখান থেকে কাটা শুরু হয়েছে। মানে আমি তো পুরা আউলাই গেছি, আমার মনে হচ্ছে পিছনে সব গাছ টাছ সবকিছু ভেঙে যাচ্ছে আর কি। এরকম অবস্থাতে রাস্তা পর্যন্ত আসছি কোন রকম। আসার পর দেন আমার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড আব্বু সহ মাছ ধরতে যাচ্ছিল। আমি আবার একটু সাহস পাইছি, না যাইতেছে তার মানে আমিও যাবো। ওই দিনে ওই সময়টাতেই সাহস পাইছি, আমি ওনাদের সাথে দিন আবার গেছি ওই জায়গায়। আমি তো সাহস পাইছি, এখন আর তাদেরকে বলার তো প্রয়োজন নেই, কারণ তাদের দুইজন আছে আমার সাথে, আমার বন্ধু আছে, ওনার বাপ আছে, মানে সাহসটা আমি পাইছি। পরবর্তীতে ওনারা আবার গেছে, ভিতরে গেছে, আমি ওনাদের পিছনে পিছনে যাইতেছি। সর্বোচ্চ 10 থেকে 15 ডিফারেন্স ছিল ওনার সাথে আমার। আমি পাশে একটা পুকুর আছে ছোট আর কি, ওইখানে আমি মাছ ধরতেছি। এই পরে বাঁশজাহাজ থেকে আমি দৌড়ে চলে আসছিলাম, আমার পাশে যে বাঁশজাহাজটা ছিল ওই পর্যন্ত যাওয়ার পরে আমাদের লাইট অফ ওনারা নাই। যে আমি যে ভিতরে গেছি, যে ওনারা খুঁজ করতেছি যে আসলে ওরা কোন দিকে গেছে, আমি লাইট মারতেছি এদিক সেদিক সব দিকে মারতেছি, যে ওনারা কোন দিকে গেছে, আমি আর ওনাদের খুঁজেই পাই না। ওই অবস্থাতে মনে করেন কি মানে ওই জায়গা থেকে আসাটা মানে খুব কষ্টকর হয়ে গেছে আমার। মানে আমি তখন টোটালি মনে হচ্ছে শরীরটাই নাই নিজের কাছে, কোনো মানে কথাই বলতে পারতেছি না যে আমি কিছু একটা জিজ্ঞেস করবো বা একটা সাউন্ড করে একটা করবো, মানে আমার তো কথাই চলতেছে না তখন। তো কষ্ট করে আমি রাস্তা পর্যন্ত আসছি, আসার পরে তো দৌড় একটা স্বাভাবিক একটা আছে এই সিস্টেম, দৌড় দিয়ে বাড়িতে যাওয়ার পরে পরের দিন সকালে ওনাদের সাথে আমার দেখা হয়েছিল। তবে ওই দিন রাতে আমার ঘুম হয়নি, মানে খুব কষ্ট হয়ে গেছে আমার। তো আপনার পরের দিন সকালে ওনাদের সাথে আমার দেখা হয়েছিল। আমার ফ্রেন্ডের জিজ্ঞেস করছিল কালকে রাত্রে কই গেছিলিস তোরা, কালকে রাত্রে কখন, 12:30টার পরে এরকম সময়ের মধ্যে। আমার কোনো কাজ আসেনি, মানে আমার নোয়াখালী বাসা আমার কোনো কাম আসেনি, আমরা হিমিকিতে যাবো। কালকে মাছ ধরতে যাস না কিন্তু আমি কোনো কাজ আসেনি, আমার মাছটা ধরতাম যাবো। ওই থেকে আসলে ওই জায়গায় ভয়টা কাজ করে আর কি। আগের ব্যাপারে বলতে গেলে যে কালভার্ট যেটা ছিল, ওই কালভার্টটা ছিল সবচেয়ে খারাপ আর কি, কারণ ওইটার এই পাশে তাল গাছ ওই পাশে তাল গাছ, মাঝখানে যে কালভার্টটা ছিল আপনার, এই কালভার্টে মানে আমি তো শিউর বলতে পারি না, আমি দেখি নাই। তো আমার দাদাও তো আমার কিছু বলতে পারি না, তবে যে এলাকার যে মুরব্বী ছিল আর কি, ওনাদের কাছ থেকে শোনা আর কি, যে এখানে আগে খারাপ যে ইয়াগুলো ছিল, যে হারিকেন নিয়ে যাইতো বা মুখে আগুন নিয়ে উঠতো বা এরকম কিছু একটা ছিল না, তো ওনার কাছ থেকে প্রায় সময় শুনতাম। বা আমার এখানে একজন দোকানদার আছে লিডা কাকা আর কি, আমরা লিডা কাকা ডাকি ওনারে, উনি বলতে পারবে। আর উনি প্রায় সময় দোকান থেকে যাইতো তো 12:30 1টার সময় এরকম সময় উনি যাইতো না, তো উনি দেখতো আর কি যে এখান দিয়ে যাইতেছে কেউ আপ ডাউন করতেছে আর কি, কালপাটের ওই পারে, মানে খাল যে খালটা আছে খালের এই পাশ দিয়ে আপ ডাউন করতেছে। সব প্রায় রাতেই ওনাদের সাথে দেখা হইতো আর ওনারা তো তেমন একটা করতো না, কারণ তারাও অভ্যস্ত হয়ে গেছে বিষয়টা, যে আসলে আমাদের এগুলো তো স্বাভাবিক হয়ে গেছে ওনাদের কাছে। তো এই থেকে আসলে আরো অনেক কিছু আছে যেটা হয়তো আমরা না জানা আর কি, অল্প অল্প শুনছি বা ওনারা বলছে আমাদেরকে, একটু পর্যন্ত সীমাবদ্ধ আমাদের কাছে। মাটির বারিন্দাটা আছে, এরকম কি কাঁপায় লাইতেছে, দিনপরিরা নামাজ পড়ে শব্দকালী শুনছি যে মাটি কাঁপতাছে বা টিনের ঘরের উপরে হর হর করতেছে। ঝামেলা যে আমার চাচা একটা বিয়া করছিন, পরে বউ গেছিন যে দৈরা আনবার লাগি গেছে, পরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে কইতাছে যে এরা দেখাইতেছে, পরে এই মানছে উল্টা মামলা করতেছি। মামলা করার পরে যারা গেছিন এরার বাড়িতে তো আর মানুষ তাউন যায় না, পরে আমরা ডরে গিয়া মসজিদের মেঝে রয়েছি। মাটির মসজিদ আছেন জংলার সাথে, আমরা বাপ চাচার কালানির প্রায় 100 বছর আগের মসজিদ। আমরা মহল্লার মসজিদ দেখি এটার মধ্যে গেছি, যে অন্য মহল্লার মসজিদেও গিয়া তো আর থাকাটা সম্ভব না, আমরা তারা ওইটা পরিচিত দেখি আমরা এটার মধ্যে গিয়া রয়েছি। বাঙ্গাসুরই আছেন মোটামুটি, এটা পরিবেশ আছেন না, এটা আমরা কখনোই জানতাম না। যখন আমরা গেছি যে এটার মধ্যে তাহাম মাটির ঘরের একবার বারিন্দা আছেন টিনের, পরে এটার মধ্যে যখন রয়েছি পরে বুঝতেছি যে মাটির বারিন্দাটা আছে এটা যেমন কি কাঁপায় লাইতেছে। পরে এমন করতে করতে রাত প্রায় 12টা পর্যন্ত আমরা দেখছি যে কিন্তু লোক দেখা যায় না, কিন্তু মানুষও দেখা যায় না। আসার নামাজের পরে 8টা 8:30টার দিকে গিয়ে ঢুকছি, প্রায় 12টার দিকে এই অবস্থা। ঢুকার পরে ঠিক হয়ে আছি, আমরা শুইয়া রয়েছি, যখন চোখটা লাগিয়ে উঠতেছে তখন আপনার গিয়া বুঝতেছি যে বাইরে গিয়া আঁটতেছে। পরে আরেকজনে বলা বলি করতেছি, আমরা 5 জন মানুষ আসছিলাম, বলা বলি করতেছি, পরে কেউ আর উঠে না, আমরা 2 ভাই আসলাম, আমরা 2 ভাই গিয়া উঠছি। তখন 1:30 2টা বাজছে, তখন এই সময় ভাবছি যে ভূত পেরে ছেড়ে তুইব, আমরা এটা নিয়ে গবেষণা করতেছি। পরে ডরে কেউ আর উঠে না, আমি আর আমার বড় ভাই যে এটা উঠছি। উঠার পরে তো দেখতেছি যে অবস্থা কাহিল, কিন্তু দেখা যায় না। শব্দকালী শুনছি যে মাটি কাঁপতাছে বা টিনের ঘরের উপরে হর হর করতেছে। এই অন্য কিন্তু যেমন জানোয়ার মানুষ আর ভূত পেরে তাইতে গেছে এমন ধরনের বোঝা গেছে। মানুষের হাঁটা হয়েছে একরকম আর অন্য জিনপুরের হাঁটা হয়েছে অন্যরকম। আধা ঘন্টার পরে বোঝা গেছে যে আসলে মানুষ না, মানুষ হইলে তো ডাক ডুক দিল হইলে। পরে আরেকবার গিয়া শুইছি, শোয়ার পরে ব্যাক্টেরিয়া ডাকিয়া কইলাম যে এমন এমন সমস্যা, তো মানুষের কিন্তু আলচা পাইছি না। পরে কইতেছে শুয়ে থাক, পরে বুঝাম না একবার। পরজন রাত প্রায় 1:30টার মতন বাজতেছে, পরে ব্যাক্টেরিয়া ডাকিয়া তুলছি যে তো এই অবস্থা হইতেছে, কি করা, এই ঘরের ভিতরে তো আর থাকুন যাইতো না। পরে কইতেছে কইতে দুয়ারটা মেলছেন দি, পরে মসজিদের একবার 2টা দুয়ার ওই কিলি উলা, পরে 2 দুয়ারের মধ্যে 2জনে খুলছি, খুললা দেখা যাচ্ছে যে একটা বাথরুম আছে অনেক ফারাক, প্রায় 1.5 কানি 2 কানি ক্ষেত ফারাক হইব। এই ফারাক যখন দেখছি চাইয়া যে কি সাদা দেখা যায়, পরে এই মানুষের ডাক দিছি, বলে দেওয়া কি। পরে দেখতেছি যে 5 জন মহিলা একই কালার কাপড় আর এক মান্য আর হাঁটাগুটি করতেছে, সাদা উঁচা লাম্বা
হেরার ইয়া খুব ফসা, হেরার পিছন তার একবার অন্ধকার, হেরার ওই দেখতে খালি সাদা দেখা যায়, আর কিছু জায়গা আছে ফসা দেখা যায় না। চুল আছে, চুলও আপনার এই কুপা বান্ধাতে, চুল ছাড়া না কুপা বান্ধা। পরে তো মনে করছি যে আমরা প্রথম মনে করছি যে পুলিশে লুকটুক কইরা, পরে তো দেখতাছি যে অবস্থা সিরিয়াস। পরে গেছি গিয়ে আমরা করতে পারি যে আমার এক জেডি আছে, জেডির বুকলো। পরে কইতাছে কয় জায়গা তো খারাপ, ওইতে গিয়া মসজিদের ভিতরে ফুট, না হইলে আমার ঘর আছে, আমার ঘরের মেঝে শুয়ে থাক। পরে জিগাইলাম আমরা যে খারাপ করে। পরে কইতাছে কয় 100 বছর আগে মুরব্বীরা কইতো যে জেনটা জিনপুরির চলার চল, এনটা যদি কোনো বাসা বাড়ি হয় তাহলে ভেড়া অত্যাচার করবো বা কোনো ইয়া করলে সমস্যা হইব, বা গরু ছাগলের সামনে যদি পরে গরু ছাগলে হঠাৎ করে বেমান মারবো, যে বোঝা যাইতেছে গরু মারা যাইবো, এমন ধরনের একটা বেমান দিব। পরে আমরা আরো আতঙ্কিত হয়ে গেছি এই গল্প ঘেরা টানতে শুনিয়া। পরে আর গেছি না, পরে এনে রয়েছি জেডির সাথে রয়েছি। পরে আর কেউ লগে আমরা ডরে আর বলছিও না। পরে কইলে হয়তো জানতালাম, হইলে বিস্তারিত যায় জায়গা খারাপ বা সেই সমস্যা। আমরা প্রায় 3-4 দিন আছিলাম, এই মনে করছে 3-4 দিন পরে এই অবস্থাই করছে। পরে আমার বাবা বলছে যে মসজিদের এক সাইড লিয়া থাকুন লাগবো, যে মসজিদের মাঝখানে থাকুন যাইতো না। পরে এক সাইডে রয়েছি। মসজিদে থাকার নিয়ম আছে যে মাইজে দরজার মাইজে শুন যাইতো না, বা যে ইমাম সাহেব যেন নামাজ পড়ায় এই জায়গার মধ্যে থাকুন যাইতো না, সাইডে মেডে থাকুন লাগবো। গভীর রাত্র নাকি নামাজ পড়ে জিনপুরিরা হেরারের জায়গা না দিলে এরা অত্যাচার করবো। এই পরে আমরা সাইডে সাইডে রয়েছি, যার যার সাইডে। এরপরে আর তেমন একটা সমস্যা হয়েছে না, খালি আমরা ভয় ভয় লাগছে। পরের দিন আর কিছু দেই নাই, খালি আমরা যে পয়লা দিন দেখছি এই ভয় এই ব্যক্তি আতঙ্কিত। মাঝে 2-4-5 জন মানুষ দাঁড়ায় নামাজ পড়তার এই জায়গাটা রাখিয়া পরে 2 সাইডে আমরা মানুষ